কত না অপেক্ষা, শিক্ষা জীবনের চরম অনিশ্চয়তার পর অবশেষে ক্যাম্পাসগুলো খুলতে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে দ্রুত করোনা টিকার আওতায় আনা হচ্ছে, পাশাপাশি করোনা সংক্রমণের হারও কিন্তু এখন অনেকটাই কম। আমরা আমাদের এই অনুষ্ঠান নিয়ে সবসময় তরুণদের পাশে ছিলাম, তরুণদের পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। এর আগের বার ক্যাম্পাস খুলে দেয়া হতে পারে এমন খবর পেয়ে অনেকেই ক্যাম্পাসে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এসে সবকিছু ওলটপালট করে দেয়। এবার অন্তত সেটা হবে না বলে আশা করা যাচ্ছে। ক্যাম্পাস খুলে দেয়া হবে এমন খবর পেয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন রয়েছে আনন্দ, তেমনি বেশ কিছু ব্যাপারে রয়েছে অনিশ্চয়তা। 18 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে পরিষ্কার করা হচ্ছিল আবাসিক হলগুলোকে। আর তখনই বোঝা গেল করোনার কারণে হঠাৎ করে হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য কতটা অপ্রত্যাশিত ছিল। ময়লা কলারের শার্টগুলো আর ধোয়া হয়নি, জিন্সের প্যান্টগুলো সেভাবেই ঝুলছে দেয়ালে। ধুলো জমা টেবিলগুলোর সাথে তাদের দেখা হয় না কতদিন। রাত জাগা সেই গল্পগুলো শুধুই প্রতিচ্ছবি। অতঃপর খুলতে যাচ্ছে আবাসিক হল। আবারও কি ফিরে আসবে সেই প্রাণবন্ত পরিবেশ? এখন তো বেশি ছেলে মেয়ে আসছে হলো মাস্টার্স এবং অনার্স, এটা নির্দিষ্ট সংখ্যক। কাজে একটা রুমে হয়তো 2 জন আসছে, তো ওই 2 জন থাকলেই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে। আর অক্টোবরের দিকে বা 2 ডোজ টিকা সম্পন্ন হলে তো আমরা ক্লাস খুলে দিব। আমাদের মূল টার্গেটই হলো 100% শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনা। 100% শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার পরে কিভাবে অন্যান্য একাডেমিক কার্যাবলী সবগুলোকে সচল করা যায়, সেগুলো কিভাবে সেই কাজগুলো পরিচালনা করা যায়, এরপরে আমরা সিদ্ধান্তক্রমে সেই সকল কর্মসূচি গ্রহণ করব। অর্থাৎ আবাসিক হলগুলো খুলে দেয়া হলেও সেটি করোনার কারণে সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপট। প্রথমে একসাথে সবাই হলে উঠতে পারবেন না। হলে উঠবে শুধুমাত্র অনার্স ফাইনাল এবং মাস্টার্সের শিক্ষার্থীরা। হঠাৎ করে একজন ছাত্রী যদি ঠান্ডা বা জ্বর ফিল করে, আমাদের তো একটু সিদ্ধান্তে আসতে সময় লাগে টেস্ট করে যে তার আসলে কোভিড হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা হলে ছোট একটা আইসোলেশন সেন্টার করেছি, যে কোনো ছাত্রী অসুস্থতা বোধ করলে সেখানে সে চলে আসবে, এবং তার জন্য সেপারেট আমরা এই আইসোলেশন সেন্টারের জন্য একটা সেপারেট টয়লেটও রেখেছি। স্বাস্থ্যবিধি সবার বাধ্যতামূলক মানতে হবে, সবাই মাস্ক পরবে, নাম্বার 1। নাম্বার 2 হলো স্যানিটাইজার, এবং আমরা হাত ধোয়ার ব্যবস্থা আছে। হাজারো স্বপ্নের রোদ ওঠা সেই করিডোরগুলো ফাঁকা পড়ে আছে। শিক্ষার্থীদের আড্ডায় মুখর থাকা মধুর ক্যান্টিন কিংবা টিএসসিকে অদ্ভুত এক নীরবতা ঘিরে রেখেছে 18 মাস ধরে। যেভাবেই হোক, যে করেই হোক, বিশ্ববিদ্যালয় তো খুলছে। সেটি কি কম আনন্দের? ইতোমধ্যে অনেকেই ক্যাম্পাসের আশেপাশে বাসা ভাড়া করে থাকছেন বিশ্ববিদ্যালয় খুলে যাবে এই আশায়। তাদের অনেকেরই এখন বিচরণ প্রিয় ক্যাম্পাসে। 18 মাস পর ক্যাম্পাস খুলছে আমাদের, সেক্ষেত্রে একটা উচ্ছ্বাস তো অবশ্যই রয়েছে। আমরা ঠিক আগের মতো ভাবে সবার সাথে কোঅপারেট করতে পারবো কিনা, এরপরে আবার এতদিন বন্ধ ছিল, আগের পড়াগুলো রিকভার করে নতুনভাবে আবার শুরু করার যে বিষয়টা, এই দিক থেকে একটা কনসার্নের বিষয় কাজ করছে। স্বাস্থ্যবিধি নিয়ে আসলে খুব একটা আমি আতঙ্কিত না, কারণ দেশে তো সব কিছুই চলছে। আসলে যদি পরিস্থিতি খারাপ হচ্ছে হয়তো এমনিতেই আরও ভয়াবহ হয়ে যেত। শুধু ক্যাম্পাসই বন্ধ, ক্যাম্পাসটা খুলে দিক, সেটা আমরা চাই। সেশন জটটা নিরসন করা হয়তো বা 2-3 মাস 4 মাস কভার করা সম্ভব, কিন্তু এটা হয়তো আমাদের একাডেমিক পারপাসে একটা একাডেমিক ক্যারিয়ারে একটা হয়তো একটু ঝামেলা হবে। আমরা ভালোভাবে শিখতে পারবো কিনা জিনিসগুলো, এটা একটা ঝামেলা হতে পারে। অর্থাৎ ক্যাম্পাস খোলা নিয়ে যেমন রয়েছে আনন্দ, তেমনি বেশ কিছু বিষয় রয়েছে অনিশ্চয়তা। তার একটি গণরুম। যে পরিবেশ গণরুমে ছিল, সেটিকেই অনেকে মনে করছেন করোনা আবারও ছড়িয়ে পড়ার জন্য সবচেয়ে বড় হুমকি। এই গণরুম কোনো ক্রমেই প্রত্যাশিত নয়। হলে শুধুমাত্র নিয়মিত বৈধ শিক্ষার্থী তারা অবস্থান করবে, আবাসিক শিক্ষার্থী তারা অবস্থান করবে।
এবং কোনো ক্রমেই ঠাসাঠাসি করে একই রুমে ঘনবসতিভাবে থাকা যাবে না। ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা প্রতিনিয়ত খোঁজ নেওয়ার চেষ্টা করছেন এতদিন পর তাদের ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে, ক্ষতিই বা পুষিয়ে নেওয়া হবে কিভাবে। এরকম নানা প্রশ্নের কিছু জবাবও পাওয়া গেল সংশ্লিষ্টদের কাছ থেকে। মাস্টার্স এবং অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা এসে পরীক্ষা দিবে, ক্লাস শুরু হবে না। ক্লাস শুরু হলে আমরা বন্ধের দিনগুলোতে আমাদের শিক্ষকদের, আমাদের ছাত্রদের আহ্বান জানাবো তারা যেন বন্ধের দিনে ক্লাস করে এবং শিক্ষকরা নেন। তারপরে পরীক্ষাগুলো আগে একদিনে একটা পরীক্ষা হতো, সেখানে যদি 2-3টে পরীক্ষা আমরা নিতে পারি। আর সিলেবাসের বিষয়ে আমাদের আগেই একটা নির্দেশনা দেওয়া আছে যে সিলেবাস যা আছে তা থাকবে, সেটাকে একটা দ্রুত গতিতে পড়িয়ে সব বিষয় যাতে একটু টাচ করে ছেলেমেয়েদের তো জানতে হবে, শিখতে হবে। 1.5 বছরের প্রতীক্ষার অবসানে সীমিত পরিসরে হলগুলো খুলে গেলেও স্বাস্থ্যবিধি মেনে আগের সেই ধারাবাহিকতা ফিরে পেতে একটি চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছে। তবুও সুরক্ষার বেড়াজালে প্রিয় ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় অধীর শিক্ষার্থীরা। আমরা চাইব সব শিক্ষার্থীরা যেন দ্রুত করোনার টিকার আওতায় আসে, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। সেটা যদি করা না হয় তবে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের মধ্যে আবারও অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, আমার চেষ্টা। তিনি ছোটদের কাছে ভাইসাব, আবার বড়দের কাছেও ভাইসাব। তিনি নেত্রকোনার ভাষায় মজা করে মানুষের মনের কথাগুলো, উচিত কথাগুলো এমনভাবে বলে ফেলেন যা তাকে সবার কাছে একজন ভাইসাব হিসেবে পরিচিতি এনে দিয়েছে। কৃষকরা যদি বাঁচে আপনারা বাঁচবেন, নাহলে না খায় মরে যাওয়া লাগবো। বিদেশ তো চাউল আইনে, গম আইনে, ভুট্টা আইনে তাতে পোষাই দিত না। নিজেদেরকে শিক্ষিত, রুচিশীল দাবি করে যখন একটা গোষ্ঠী আঞ্চলিক ভাষাকে তাচ্ছিল্যের চোখে দেখে, তখন একজন সামিউল নিজের নেত্রকোনার ভাষাকেই বেছে নিয়েছেন প্রতিবাদ জানাতে। সত্যিকার অর্থেই যে মানুষটা সারা জীবন তার মায়ের ভাষায় কথা বলেছে, তার জন্য প্রমিত বাংলায় কথা বলাটা ইংরেজিতে কথা বলার মতোই। তো সেই জায়গায় তার ছোটোখাটো ভুল হয়, তখন হচ্ছে যে তাকে কটাক্ষ করা হয়, বিভিন্ন ধরনের ইনসাল্ট করা হয়। এই বিষয়টা আমাকে খুব ভাবায়। আমার মনে হয় যে না, এটা নিয়ে একটা কাজ করা দরকার। আমার এটা আপনি ধরতে পারেন, এটা আমার একটা প্রতিবাদ যে আমি আঞ্চলিক ভাষায়ই কথা বলবো এবং মানুষ সেটা শুনবে, এবং এটার যে একটা মধু আছে, এটা মাধুর্যতা আছে, এটা আমি প্রমাণ করে দিব। শিক্ষিত মানুষরাই যদি আমার এটা প্রশ্ন করে যে বিশ্ববিদ্যালয় কেন খুলে না, এরপরে তো আমার 3 গ্লাস পানি কেমন লাগে, এর তো মানে ন্যূনতম জ্ঞানই নেই, বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো ধারণা নাই। বিশ্ববিদ্যালয় শব্দটা কি? আসলে বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের বিদ্যালয়, এটা কি বাংলাদেশ বিদ্যালয়? এটা প্রশ্ন আমার করে লাভ আছে, বা বাংলাদেশের কোনো ব্যক্তির এটা প্রশ্ন করে লাভ আছে যে বিশ্ববিদ্যালয় খুলে না কেন? কেন তিনি ভাইসাব? কেনই বা তিনি ভাইসাব হিসেবে সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে এত পরিচিত? সামিউল এই কারণেই ভাইসাব যে তিনি চেয়েছিলেন মজার একটি চরিত্রের মাধ্যমে উচিত কথাগুলো বলে ফেলা, যা কিনা বাস্তবতায় অনেক সময়ই বলা যায় না। ভাই এবং ভাবিরা, কেমন আছেন আপনারা? মন আপনার আর ভালো রাত দায়িত্ব ভাইসাবে। যখন উচিত কথা বলবো, কারো না কারো বিরুদ্ধে যাবে, তখন আমি যখন উচিত কথাটাই শুধু বলতে থাকবো, তখন যে ব্যাপারটা ঘটবে, মানে কেউ কেউ হয়তো আমার দিকে একটু অন্যভাবে দেখবে, আমার প্রতি একটু সিরিয়াস হয়ে যাবে যে এই লোক কি করে, সে কি চাচ্ছে সে। আমি এই কারণে সচেতনভাবে ভাইসাব চরিত্রটারে খানিকটা পাগল বা ওই টাইপ, যে এই লোক কি বলে না বলে ঠিক নাই, হ্যাঁ এটা পাগল লোক কি যেন বলে, কিন্তু যাদের আসলে ভালো লাগে বা যারা যে কথাগুলো বলতে চায়, তাদের কথাগুলো আমার মুখ দিয়ে বলা হয়ে যায়। ফুলা তো নামার পরে যেন বাঙ্গাটা, এটা হচ্ছে উদাসীনতা কাটার মেশিন। এনো আইলেই দেখবেন গাড়ি এনো ঠুস করে উইলে পড়ে যাচ্ছে, এন্ডে পড়ে যাচ্ছে, হেন্ডে পড়ে যাচ্ছে, লারে লাপা, বাবা রে বাবা, মজাই লাগে আমার যে বলা মন খারাপ হয় নয়, বই থেকে দিয়ে গাড়ি টুপ করে উইলে গেছে, কার্টুনে লাগান, মিনা কার্টুনের মতো, হেন্ডে গুণ মারে মজা নাই এটা একটা। হ্যাঁ, এরপরে ভাইসাব আজ সামাজিক মাধ্যমে এতটাই পরিচিত মুখ, সেটাকে তিনি বাস্তবেও কাজে লাগানোর চেষ্টা করেছেন, ঠিক সেভাবে যেভাবে তিনি দর্শকদের বলে থাকেন। এলাকার রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে সামাজিক নানা সমস্যার সমাধানে নিজের অর্জিত ক্ষমতা দিয়ে এগিয়ে আসেন ভাইসাব। একটা বাল্য বিবাহের ঘটনা ঘটেছিল, তো আমি যদি ওখানে সামিউল হিসেবে ওখানে যাইতাম, সেক্ষেত্রে হয়তো আমার অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হইতে হইতো। ওই রকম পরিস্থিতিতে আমি যখন বললাম যে ধরেন ঠিক আছে, আপনি যেটা বললেন আপনার সব কথাই ঠিক আছে এবং আপনি চেয়ারম্যান, আপনাকে আমি সম্মান করি, ধরেন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বললাম, আপনি তো
মানে আপনি হয়তো আমার ভিডিও দেখে থাকবেন, হ্যাঁ 8 লাখ 10 লাখ ভিউ হয় কিন্তু। তো আমি এটা নিয়ে কথা বললাম, তখন কিন্তু এখানে হাই অফিসিয়ালরাও এটা নিয়ে নাক গলাবে, তখন আপনার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে না এই বিষয়টা। আমি তো জাস্ট এইটুকু কথা বললাম, তারপর আল্লাহর রহমতে সেটা বন্ধ হয়ে গেছে। বেশ সময় জামাইয়ের কত আবদার, আমাকে মোটরসাইকেল দিতে হবে, আমাকে খাট দিতে হবে। এই ফাটার করে ফাটা, তুই কি আগে খাটু ঘুমাইতি না? শহীদ ঘুমাইতি? শহীদ যদি ঘুমাই অভ্যাস তুই শহীদই ঘুমাইবা, যদি মাটিতে ঘুমাইতে অভ্যাস তুই মাটিতে ঘুমাইবি। মোটরসাইকেল লাগবে, নিজের এক জোড়া স্যান্ডেল কেনার মুরাদ নাই, তোমার মোটরসাইকেল দেওয়া লাগবে হোর বাড়িতে, নাহলে তুমি বিয়া করতে না, তোর বিয়া হওয়ার দরকার নাই। তো হাসাতে পারেন বলে ভাই সাহেবকে সবাই চেনেন একজন কমেডিয়ান হিসেবে। ভাই সাহেবও নিজেকে সেরকম কমেডিয়ান হিসেবে তুলে ধরতে চান যেরকম তিনি পড়ালেখার মাধ্যমে শিখেছেন। কমেডির উদ্দেশ্য শুধুমাত্র লোক হাসানো না, এই ব্যাপারটা নিয়ে স্টাডি করলে মানুষ বুঝতে পারবে যে কমেডির উদ্দেশ্য হচ্ছে হাস্যরসাত্মকভাবে সোসাইটির একটা ব্যাপারে মানে তুলে ধরা, যে এটা এইভাবে হচ্ছে। আমি তো সরাসরি বলতে পারি না যে এই লোকটা স্টুপিড, আমি বলবো যে না এই লোকটা এই কাজগুলো করেছে, এই বাজে কাজগুলো করেছে, আমি এই জন্য তাকে পছন্দ করি। আমি কথাটা এইভাবে বললাম, তো মানুষ মজা পাবে এবং এর মানে চিন্তা করার একটা সুযোগ থাকবে। কমেডি মানে এই না যে যতক্ষণ দেখলাম হাসাহাসি করে তারপর ছেড়ে দিলাম। এখন কই তোমরা যারা কারেন্টে নিয়ন্ত্রণ করো, এই ছলনাময়ী নারীরা যারা নিয়ন্ত্রণ করো, তোমরা কি ইতিহাস ভুলে গেছো? ইতিহাস তোমরা শিখায় না? এই যে ফুটবল খেলার মধ্যে আগে কারেন্ট বন্ধ করে দিতা, পরে যে বেড়ায় নাকি জ্বালা জুলা ছুড়াই তো বাড়িয়া, এই প্রজন্ম কিন্তু অন্য আছে গিয়া যে ফুংডামি করলে এই ইফতারের টাইমে যে কারেন্ট না দেও, পরে বেড়ানে গিয়া যদি তোমরা তলা ফাড়া এলাই বাড়িয়া, পরে কি দুষ কারে দিবা, বেড়ানে দুষ দেলা বাসে, বেড়া সারাদিন রোজা রেখে মাথা তো এমনি গরম, ইফতারের সময় দিতা না কারেন্ট। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের জীবনের শিক্ষা থেকে তিনি বোঝাতে চান একমুখী চিন্তা থেকে তরুণদের বের হয়ে আসতে হবে। আপনারা সবাই জানেন যে মনিটাইজেশনের সিস্টেম আছে এবং এই ইনকামটা আপনাদের দু আসলে হিউজ, মানে একজন আমাদের চিন্তার বাইরে। আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি না, ইনকাম কত সেটা বলতে চাচ্ছি না। তো ধরেন একটা লোক বাংলাদেশের যে এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাই, 25-26 বছরের এক যুবক, যে কিনা 15 লাখ টাকা ইনকাম করতেছে কন্টেন্ট ক্রিয়েট করে, এটা কি ভাবা যায়? সব মানুষ তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য আসে নাই পৃথিবীতে, ওইটার পিছনে দৌড়ায় লাভ নাই। আমি আমার ব্যক্তিগতভাবে অনেক সিনিয়রকে বা আমার ভাই ব্রাদারকে আমি চিনি যারা ওটার পেছনে দৌড়াইছে, ফাইনালি কিছুই পায় নাই, কারণ ওই জায়গাটা খুব কম জায়গা, হ্যাঁ কম্পিটিশন প্রচুর। তো আমি নতুন কিছু তৈরি করি। একজন যদি মনে করে গরুর খামার দিবে, ওকে, এটা দিয়েও স্বাবলম্বী হইতে পারে। জাত গেল বলে কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য শুধু কথা দিয়ে কন্টেন্ট নয়, গ্রাম বাংলা প্রকৃতির সাথে মিশে গিয়ে হঠাৎ করে সুরের মাঝে হারিয়ে যান ভাইসাব। তখন ভিন্ন এক ভাইসাবকে খুঁজে পান তার লাখ লাখ অনুসারীরা। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন ভাই সাহেবের সাথে একটা বিষয়ে আমরা খুবই একমত। সবাইকে একমুখী চিন্তা করলে হবে না, সবাই যা করছে আমাকে তাই করতে হবে, এমন চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যার মধ্যে যে আলাদা প্রতিভা রয়েছে অবশ্যই সেটার উপর সর্বোচ্চ জোর দিতে হবে। কত কিছুই না বলা হলো, কত না দেখা হলো, তারপরেও কি নারীদের এই শহরে নিরাপদের সাথে স্বাচ্ছন্দ্যে চলাচলের বিষয়টি নিশ্চিত করা গেছে? যেহেতু যায়নি, তাই নারীরা এবার নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি। সেই অনুভূতির প্রথম দেখা পান তখনই যখন তারা স্কুটি চালানো শেখার পর প্রথম রাস্তায় নামেন। এটা শেখা আমার জন্য কি ছিল এটা একমাত্র আমিই জানি, সেটা আমার আশেপাশের কেউই বুঝতেছে না। বাট একটু স্কুটিতে বসে যে এই খালি জায়গায় একটা টান দিব, সেটাই যে মানে কত আনন্দ আমার কাছে, কারণ এটা একটা শখ আমার। অনেক তিক্ত অভিজ্ঞতার পর নারীরা এখন বলছেন আর না, এই শহর যখন কোনোভাবেই নারীদের উপযোগী যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না, তখন নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। এমন চিন্তা থেকেই নারীরা এখন দলে দলে আসছেন স্কুটি চালানো শেখার জন্য। পাবলিক ট্রান্সপোর্ট আসলে আমরা অনেক হ্যারেজ হয়েছি। যখন স্কুল ভার্সিটি কলেজে পড়েছি তখন আসলে উঠে দেখেছি বাসে সিট নেই, কেউ কোনো ছেলেরা হয়তো বা কোনো সময় কম্প্রোমাইজ করছে, কোনো সময় করে নেই, দাঁড়ায়, মানুষের ধাক্কা এটা খেয়ে, মানে মেয়ে মানুষের জন্য একটা ইপটিজিং এর মতনই। একটা মেয়ের বাসে যাতায়াত করা মানে খুবই, বাসের জন্য অপেক্ষা করা বা বাসে উঠা নামা, এগুলো একটা প্রায় যুদ্ধের মতো বলা যায়। মেয়েরা স্কুটি চালাচ্ছে,
এই বিষয় নিয়ে সবারই একটা নেগেটিভ ধারণা ছিল, মেয়েরা স্কুটি চালায় বা একটা সমাজের একটা কীরকম একটা অন্যরকম একটা দৃষ্টিতে তাকাতো। এখন আমি দেখি হাজব্যান্ড নিজে নিয়ে আসেন, হাজব্যান্ড নিজে গাড়ি কিনে বউকে শেখাচ্ছে যে শিখতে হবে তোমার। কে নেই এখানে? শিক্ষার্থী, ব্যাংকার, সাংবাদিক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, এরকম আরও নানা পেশার নারীরা এখন স্কুটি চালানো শিখছেন শখে নয়, প্রয়োজনে। আমি মোটামুটি আজকে 18 বছর অ্যাডভোকেট, তো সেই হিসেবে আমি আরও 10 বছর আগে থেকে চিন্তা ছিল যে আমি এটা, যেহেতু অনেক কষ্ট করতে হয় আমাদের এখান থেকে সদরঘাট, সুপ্রিম কোর্ট, তার মানে অনেক আমাদের এটার প্রতিকূলতার ব্যাপার। রাস্তাঘাটে ছেলেরা আমাদেরকে তো চান্স দিতে চায় না, এমনও সময় যায় যে আমরা গাড়িতে উঠতে পারছি না, ছেলেরা উঠতেছে, এরকম অনেক সময় হয়। তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এটা করব। রাজধানীর গণপরিবহনের অনিশ্চয়তায় সময় মতো অফিসে আসতে না পারার কারণে একসময় সুমনা চাকরি চলে যাচ্ছিল। এরপর তিনি বেছে নেন স্কুটি। 5 বছর আগে প্রথম যখন সুমনা স্কুটি নিয়ে রাস্তায় নামেন, তখন সেটি সবার কাছে যেন ছিল দেখার মতো কিছু। আর এখন এই সুমনার হাত ধরে প্রায় 100 নারী ইতোমধ্যে স্কুটি চালানো শিখে নিয়েছেন। কেউ কেউ আসেন শখে শিখতে, কেউ আসে প্রয়োজনে। প্রয়োজনটা অনেক আজকাল মেয়েরা সবাই জব করেন, রাস্তাঘাটে যাতায়াতের জন্য খুবই প্রয়োজন। এটা মেয়েদের জন্য আমি মনে করি একটা অন্যরকম একটা ফ্রিডম লাইফ। স্কুটি চালিয়ে নিজে সে যাতায়াত করবে, এটা অন্যরকম। শুধু আগারগাঁও নয়, মিরপুর, উত্তরা, ধানমন্ডি সহ বেশ কিছু উন্মুক্ত স্থানে শত শত নারী স্কুটি শেখার জন্য আসছেন। তাদের বেশিরভাগই কর্মজীবী নারী। যারা শিখছেন এবং শেখাচ্ছেন তাদের কাছ থেকে পাওয়া গেল বেশ কিছু অভিজ্ঞতা আর পরামর্শ। আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি শিখেছি। সাইকেল জানা থাকলে তখন স্কুটি চালানোটা অত কঠিন হয়ে যায় না, আর সাইকেলটা জানা না থাকলে পারা যায়, বাট একটু সময় লাগে, সময়ের ব্যাপার। যে ট্রেনার হিসেবে বলবো যে স্কুটি শেখাটা অনেকটা ভয়ের ব্যাপার। অনেকেই মনে করে যারা প্রথম ফার্স্ট টাইম আসেন, একটা ভয় তাদের মধ্যে থাকবে, কাজ করবে। আর এই ভয় কাজটা দূর করাই হচ্ছে আমার কাজ। একটা মেয়ে মানুষ হুট করে এখানে 7 দিন, 10 দিন, 15 দিন ট্রেনিং শেষ করি, তারা হচ্ছে রাস্তায় যে ফুলফিল মেইন রোডে উঠতে পারবে না। প্র্যাকটিস শেষ করে দেন ওনার বাসায় আরও 15-20 দিন, 1 মাস প্র্যাকটিস করবে বাসার অলিগলি, উনি রাস্তা সম্পর্কে বুঝবে, জানবে, দেন তখন মেইন রোডে উঠবে। এই স্কুটিকে নারীরা এখন দেখছেন নিজেদের এমন একটি শক্তি হিসেবে, যে শক্তি শহরের রাস্তায় নারীদের অসহায় অবস্থা থেকে মুক্তি এনে দিতে পারছে। সড়কে স্বাচ্ছন্দ্যে চলাচল করার ব্যবস্থা যেহেতু নারীরা নিজেরাই নিজেদের মতো করে করছেন, আমরা চাইব আমরা যেন সবাই তাদেরকে সমর্থন দিই। সেটা যদি না পারি, অন্তত তাদেরকে যেন বাধা না দিই। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, আওয়াজ তোলো। মনের আনন্দে হারিয়ে যেতে তরুণরা সাগরে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যদি চিরতরে হারিয়ে যায়, তবে সেটা কি করে তাদের পরিবার মেনে নেবে? এরকম ঘটনা একটা দুটো নয়, অসংখ্য ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি। বিষয়টি নিয়ে আমরা আওয়াজ তুলতে চাই। না, কোনোভাবেই বাঁচানো গেল না ঐশিককে। কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে আসা ঐশিক সমুদ্রে তলিয়ে যাওয়ার পর শেষমেশ উদ্ধার হলো ঠিকই, কিন্তু সেটা লাশ হয়ে। সেই লাশ পৌঁছালো যশোর শহরে ঐশিকের বাড়িতে। অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল ঐশিক। তার ব্যবসায়ী পিতা জানান, ছেলে ঐশিকের বিয়ের জন্য কনে দেখতে যাওয়ার কথা সেপ্টেম্বরের 18 তারিখ। আর সেদিনই কক্সবাজার থেকে আসলো ছেলের মৃত্যুর খবর। ঘুমাই না, সকালে ঘুমাই, বারবার মনে হচ্ছে ঐশিক ঐশিক বলে আমি ডাকি। আমার ছেলে আর আমার মা কেন এমন সন্তান যাবে আর শেষ হয়ে যাবে, মায়ের বুক খালি হবে, তো সন্তান যাচ্ছে আর ঝরে যাচ্ছে ওখানে গিয়ে, এটা তো মেনে নেওয়া যায় না। প্রায় পত্রিকা পড়লেই দেখা যায় গোসল করতে গিয়ে নিখোঁজ।
ঐশিকের সাথে তার বন্ধু মেহের ফারাবী অভ্রর মরদেহও উদ্ধার করা হয় সৈকত থেকে। একের পর এক ঘটনায় প্রশ্ন উঠেছে সৈকতের নিরাপত্তা নিয়ে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফ গার্ড হিসেবে কাজ করে থাকেন সেখানকার স্থানীয় তরুণরা, যারা সার্ফিংয়ে খুবই দক্ষ। তাদেরকে একটু অনুসরণ করতেই বোঝা গেল হাজার হাজার পর্যটককে নিরাপত্তা দেয়া মোটেও কোনো সহজ ব্যাপার নয়। বেড়াতে আসলে কেউই যেন কোনো বাধা মানতে চান না। অনেক পর্যটকই আছেন সাগরের উত্তাল পরিবেশের ব্যাপারে কোনো রকম ধারণা না নিয়ে এবং সাঁতার না জেনে দিব্যি চলে যাচ্ছেন গভীর সমুদ্রে। তবে অনেকেই সেখানকার লাইফ গার্ডদের নির্দেশনা ঠিকই মেনে চলছেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। আমাদের আবার বাসি দিলে উঠে যান, আমাদের তাদের মতন আওয়াজ শুনে উঠে গেছি। অনেক বড় বড় ঢেউ, সেজন্য আমি যতটুকু সম্ভব নিজের সেফ রাখার জন্য কমর পর্যন্ত গিয়েছি, এর বাইরে উপরে যায়নি, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। লাইফগার্ডদের একটাই কথা, কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের ব্যাপারে ধারণা না নিয়ে সাগরের গভীরে যাওয়া মানেই সেখানে মৃত্যু ঝুঁকি থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সাগর সম্বন্ধে এবং সাগরের বিপদ সম্বন্ধে ধারণা না থাকার কারণে যে চূড়া গর্তগুলো হয়, যে ক্যানেলগুলো এবং স্রোতের টান হয়, সেগুলোতে বিপদে পড়ে। তো বালির বিচের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই স্রোত এবং রিপ কারেন্ট বলে এটাকে। সারা বিশ্বে যে কোনো জায়গায় বালির বিচের একটাই বড় বিপদ, সেটা হচ্ছে বালি সরে গিয়ে কিছু গর্ত হয় এবং সেই গর্তের স্রোতের সৃষ্টি হয়। এই দুই একটি কারণেই আমাদের দেশে যারা পর্যটকরা বেড়াতে আসে তারা বিপদে পড়ে। বেড়াতে আসা পর্যটকদের এত বেশি মৃত্যুর ঘটনা এই লাইফ গার্ডরা দেখেছেন, বিষয়টিকে এখন তারা রীতিমতো দেখছেন দুর্যোগ হিসেবে। এমন এমন কিছু সিচুয়েশন হয়ে যায় যেগুলো লাইফ গার্ডের মানে রেস্কিউ করাটা অনেকটা টাফ হয়ে পড়ে। যে মনে করেন 5 ফিট ঢেউ আছে, ওই সময় ওয়াটার ব্যাগ থাকে না, আমাদের রেস্কিউ বুটটাকে আমরা নিজেরা সুইমিং করে যে ওই পেশেন্টটাকে আনতে আমাদের অনেক টাফ হয়ে যায়। এমন সময় আমাদের হাতে অনেক পর্যটক মারা গেছে। এমনকি আমরা যখন হাসপাতালে নিয়ে যাই, সদর হাসপাতালে, এর ভিতরে আমরা রাস্তাতে অনেক পর্যটক মারা গেছে। তা আমরা চেষ্টা করি হচ্ছি যদি এখানে জেলা প্রশাসন থেকে যদি একটা মেডিকেল যদি একটা ছোটোখাটো টিম যদি কক্সবাজার বিচের দ্বার দেওয়া হয়, তাহলে পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে আরও অনেকটা সুবিধা হবে। সাঁতার না জানা কিংবা এক মুহূর্তের অসচেতনতা মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যেতে পারে সমুদ্রে। তাই সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই তরুণদেরকে এসব ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হতে হবে। কতই না প্রেম, মনের মাঝে কতটা প্রেম থাকলে কিশোর কিশোরী কিংবা উঠতি বয়সী ছেলেমেয়েরা হুট করে সিদ্ধান্ত নেয় যে তারা পালিয়ে বিয়ে করবে। এটা কি সত্যিকার অর্থেই প্রেম? মনোরোগ বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ভিন্ন কথা। কৈশোরের এই জাতীয় প্রেমকে কেউ বলে নিটল প্রেম, আবার কেউ বলে নিখাত প্রেম। কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা সেটিকে বলছেন ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, যা কৈশোরের এক ধরনের মানসিক সমস্যা। এই ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকা উঠতি বয়সী ছেলেমেয়েরা প্রেমে পড়ে এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে যায় যে ওই বয়সে তারা পালিয়ে বিয়ে করতে এতটুকু সময় নেয় না, যা পরবর্তীতে তাদের মানসিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। অভিভাবকের যে তাদের উপর যে রেস্ট্রিকশনগুলো ইম্পোজ করা থাকে, সেগুলো তারা অনেকটা ওভারকাম করার চেষ্টা করে এবং এগুলো থেকেই তারা এক ধরনের ইম্পালস অনুভব করে, যেটাকে আমরা একটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার বলি। এবং এখান থেকে এই ধরনের সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকে এবং এই সিদ্ধান্তগুলোর বেশিরভাগই সাধারণত আবেগতাড়িত হয়ে তারা নিয়ে থাকে এবং এই সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীতে এর পরিণতি খুব একটা সুখকর হয় না। ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে ভুগতে থাকা কিশোর কিশোরীরা প্রেমকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে না পারলে অনেক সময় তারা আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে। এরকম অনেক ধরনের কেস আমরা পেয়ে থাকি। বাবা মারা নিরুপায় হয়ে আমাদের কাছে তার সন্তানদেরকে নিয়ে আসে। যেমন কিছুদিন আগে আমরা এরকম একটি কেস পেয়েছিলাম। মেয়েটা একটি অনলাইন গেমের মাধ্যমে একটি অপরিচিত ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং সে বাসা থেকে পালিয়েও যায়।
পরবর্তীতে পুলিশের মাধ্যমে তারা ফোন ট্র্যাকিং করে মেয়েটাকে বাসায় নিয়ে আসে এবং আমাদের এখানে ভর্তি করিয়ে দেয়। উঠতি বয়সী ছেলেমেয়েদের মধ্যে কম বেশি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রে সেটা বেড়ে যায় পারিপার্শ্বিকতার কারণে। কিছুদিন আগেও আমরা দেখেছি, আমরা যখন জিজ্ঞেস করলাম তখন সে মানে স্বীকার করলো যে সে এক ওয়েব সিরিজে দেখেছে যে স্কুল পালিয়ে দুজন নিজস্ব সিদ্ধান্তে বিয়ে করেছে এবং ওটারই তারা ইমিটেশন তাদের লাইফে ঘটিয়েছে। কাজেই এটার ঠিক মাল্টিপল কিছু ফ্যাক্টর জড়িত। এককভাবে একবার বলা যাবে না যে পারিবারিক শাসন নেই বলেই শুধু এরকম কিছু করছে। সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিক সমস্যা থাকা অবস্থায় টিনেজাররা প্রেমে পড়ে যে বিয়ের মতো সিদ্ধান্ত নেয়, সেটাকে সত্যিকারের প্রেমই বলতে রাজি নন বিশেষজ্ঞরা। এই প্রেম বা বিয়ের ব্যাপারে এই সিদ্ধান্তটা নিয়ে আমাদের মাঝে অনেক ডিলেমা আছে। বিভিন্ন পরিসংখ্যানে এবং গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে তাদের এই ধরনের সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়। সিংহভাগই পরবর্তীতে আবার তাদের ভুল বুঝতে পারে এবং এর কনসিকুয়েন্স বা এর রেজাল্ট বা ফলাফল খুব একটা ভালো হয় না। এই জন্য আমরা মনে করি যে এটা ঠিক ওই কৈশোর বয়সের একটা আবেগতড়িত এবং একটা হঠকারী সিদ্ধান্ত। কোনো চিন্তা ভাবনা ছাড়া, ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া বা কোনো বাদ বিচার ছাড়া তারা যে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছে, এটা অবশ্যই একটি মানসিক সমস্যার মধ্যেই পড়ে, যেটার জন্য আসলে সঠিক চিকিৎসার প্রয়োজন। বিয়ের সিদ্ধান্ত যার যার ব্যাপার, এই নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে বিয়ের বয়স এবং সক্ষমতা যদি না হয়ে থাকে, তবে এটা নিয়ে অবশ্যই আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।